হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আমরা আর্টিকেল 16, 15 এসব করছিলাম। তার মধ্যে মেইনলি আমরা যেটা করছিলাম যে কি মানে রিজার্ভেশন নিয়ে যত কিছু ব্যাপার আছে সেই নিয়ে আমরা ডিসকাস করছিলাম, রাইট? তো আগের ভিডিওতে আমরা কিছু দেখেছিলাম যে কিভাবে আমরা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য রিজার্ভেশন শুরু হয়েছে এবং ওবিসি কিভাবে রিজার্ভেশন পাচ্ছে বা কিছু একটা ব্যাপার। তো এবার একটা জিনিস না আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, যে একটা জিনিস ভাবো যে কি হয় না, যে তোমাদের মতো অনেকের মেবি মনে হয়, ঠিক আছে, অনেকে বা বেশিরভাগ লোকেরই মনে হয় বা আমারও মনে হতো যে কি দেখো, এক হয় না সমাজে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস। সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস মানে সমাজে তোমাকে ব্যাকওয়ার্ড ক্লাস, সামাজিক ভাবে তুমি ব্যাকওয়ার্ড ক্লাস, তাই? মানে তোমাকে তুমি ডাজন্ট ম্যাটার তুমি মানে কত টাকা পয়সা বা কি ব্যাপারে আছো বা কতটা মানে তোমার ইকোনমিক স্টেবিলিটি তোমার ফ্যামিলির কি, যে তোমাকে বলা হয় যে তুমি লোয়ার কাস্ট বা সোশ্যালি তুমি ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়ো, রাইট? এমন কিছু লোক আছে, কিছু লোক আছে ইকোনমিক্যালি, কিছু লোকের কাছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডনেস আছে, মানে যারা আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে। এখনো পর্যন্ত আশেপাশে একবার চোখ বুলিয়ে দেখো না, যে পৃথিবীতে অনেক লোক আছে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ভিডিও দেখা যায় যে মানে ফুটপাতের মধ্যে বসে একটা বাচ্চা পড়াশোনা করছে, এই তো মানে খুবই গরিব মানুষ। মানে এমন ভারতবর্ষে এখন অনেক, আমরা যদিও আমরা হাঙ্গার অনেকটা রিকভার করে ফেলেছি, রাইট? এখন আমরা নিউট্রিশনের উপর টার্গেট করছি, কিন্তু তবুও কোথাও না কোথাও মানে দিকে দিকে দেখো প্রচুর গরিব মানুষ আছে, নেই? তো যাদের কাছে ইকোনমিক্যালি আর্থিক দিক থেকে মানুষ অনেক পিছিয়ে, এবং এক দেখো রিজার্ভেশন, কাদের রিজার্ভেশন। তো মোট কথা ধরো আমার বা পৃথিবীর সমাজের অনেক লোকের এটা মনে হয় যে সাপোজ না কারোর কাছে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস আছে, মানে সামাজিক ভাবে তাকে একটা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়া হয়, যে তোর অমুক কাস্ট আছে তার মানে তুই লোয়ার কাস্ট বা মানে পিছিয়ে পড়া জাতির মধ্যে ভাবা হয়, রাইট? কোন একজন লোক, আমি ধরে নিচ্ছি পার্সন এক্স আছে বা কোন একটা লোক আছে যে যার নাম হচ্ছে এ, যে যার সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস তার আছে এবং তার ইকোনমিক ব্যাকওয়ার্ডনেসও আছে, মানে সে আর্থিক ভাবেও অনেক পিছিয়ে, আর্থিক ভাবেও অনেক গরিব এবং সামাজিক ভাবেও তার সে যে কাস্ট থেকে বিলং করে তাকে ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয়। তো তাকে আমরা রিজার্ভেশন দিই? হ্যাঁ, তাকে তো রিজার্ভেশন ডেফিনেটলি দিই না। একটা লোক সে তার আর্থিক ভাবেও পিছিয়ে এবং সোশ্যালিও সে পিছিয়ে, তাকে আমরা রিজার্ভেশন দিয়ে থাকি, রাইট? হ্যাঁ, তো আমাদের পলিসি, রিজার্ভেশন পলিসি অনুযায়ী আমরা তাকে রিজার্ভেশন দেব। ওকে, আর একটা লোক আছে বি আছে, যার কাছে না সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস নেই, মানে সে সাপোজ তার, যাকে বলে না যে যাদেরকে সমাজে আপার কাস্ট বা হায়ার কাস্টের লোক বলে আর কি, মানে সে সমাজে সামাজিক ভাবে সে পিছিয়ে নেই কিন্তু সে আর্থিক ভাবে অনেক পিছিয়ে। মানে সাপোজ যেমন ধরো কেউ ব্রাহ্মণ সমাজ থেকে বিলং করে কিন্তু সে প্রচন্ড গরিব, দুবেলা খেতেও পারে না, এরকম একটা লোক আছে যার নাম বি, তাকে আমরা রিজার্ভেশন দিই না? তাকে আমরা রিজার্ভেশন দিই না, তাই না? তো এই ব্যাপারে অনেক মানে অনেকে তোমরা আপত্তি করো না, যে কোথাও না কোথাও একটা লোক আছে যার অনেক টাকা আছে কিন্তু সে সামাজিক ভাবে, এবার তারপরে কি হচ্ছে, একটা লোক আছে সাপোজ সি, যার কাছে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস আছে, সামাজিক ভাবে তাকে ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয়, এবং ইকোনমিক্যালি তার ব্যাকওয়ার্ডনেস নেই, মানে কি সে 100 কোটির মালিক, 200 কোটির মালিক, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি করেছি না, এই ক্ষেত্রে আমরা কিছু একটা লেয়ার ঠিক করেছি, যে কি ক্রিমি লেয়ার অ্যান্ড নন ক্রিমি লেয়ার। তো ক্রিমি লেয়ার যারা আছে তাদেরকে আমরা রিজার্ভেশন দেব না, নন ক্রিমি লেয়ারদের আমরা রিজার্ভেশন দেব, ঠিক আছে? তো এত কথা এই জন্য বলছি যে পৃথিবীর অনেক লোকের এটা মনে হয় না যে কোথাও না কোথাও রিজার্ভেশন আর্থিক অবস্থার উপরে বেস করে দেওয়া উচিত না, যে সাপোজ কি কারো সামাজিক ব্যাকওয়ার্ডনেস আছে তাকে তুমি দিচ্ছ, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও মেন রিজার্ভেশনের মেন বেসিস এটা হওয়া উচিত যে একটা মানুষ যে বই কিনে পড়তে পারছে না, যে দুবেলা খেতে পারছে না, তাকে যদি সেই ফ্যামিলির একটা লোককে যদি একটা ভালো চাকরি দিই, তো কোথাও না কোথাও সেটা অনেক বেশি দরকার, সেটা অনেক বেশি জরুরি। অনেকের মনে হয় না, না অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অ্যাকর্ডিংলি সেটা নয়। মানে মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, যে এই যে সামহাউ আমরা রিজার্ভেশন কি কোথাও না কোথাও আমরা আমাদের রিজার্ভেশন পলিসির ফোকাস কি, আমাদের রিজার্ভেশন পলিসির ফোকাস হচ্ছে কি মেইনলি সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস, তাই না?
আমাদের রিজার্ভেশন পলিসির মেন ফোকাস হচ্ছে কি সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস। তো কোথাও না কোথাও অনেকের মনে হয় এটা কি মেন ফোকাস ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস হওয়া উচিত, কিন্তু সেটা কেন নয়। তো আমি সুপ্রিম কোর্টের জাজকে গিয়ে বললাম যে মাই লর্ড, যে কোথাও না কোথাও আমার মনে হয় এবং আমার সাথে আমার আরো কয়েক 100 কোটি ভাই বোনেরও মনে হয় যে এই রিজার্ভেশনের মেন পলিসি না, এটা কি একটা মানুষ কতটা গরিব তার উপর হওয়া উচিত, না তো তার আর্থিক মানে তার সামাজিক ব্যাকওয়ার্ডনেসের উপর আর কি। তো সুপ্রিম কোর্ট বলছে যে এইখানে তো পার্থক্য সৈকত, যে ব্যাপারটা কি দেখো, যে ক্লাস ব্যাপারটা না, দেখো পৃথিবীতে তুমি দেখেছো কি স্যার বলছে যে পৃথিবীতে এমনও লোক আছে যারা নাকি হয়তো 100 কোটি টাকার মালিক, কিন্তু তারা প্লেনে ইকোনমি ক্লাসেই ট্রাভেল করে। এমন লোক দেখেছো যারা নাকি কয়েক লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু ন্যানোতে ঘুরে বেড়ায়, রতন টাটাকে আমি দেখেছি। হ্যাঁ, তো তার মানে উনি কি বিজনেস ক্লাসে বা উনি কি পৃথিবীর সব থেকে কস্টলি মানে গাড়িতে ট্রাভেল করতে পারে না? যে হ্যাঁ পারে, ডেফিনেটলি পারে। রতন টাটা পারে না তো কে পারে? বা পারতেন না অ্যাকচুয়ালি, তো এখন তো উনি নেই, আমাদের মানে খুব দুঃখের ব্যাপার। তো ব্যাপার হয়েছে কি যে উনি খুব সিম্পল লাইফস্টাইল, মানে শুনেছি নাকি নারায়ণ মূর্তি বা সরি মানে ওই পুরো যে মানে মালিক আছে আজিম প্রেমজি নাকি একটা অ্যাম্বাসেডারে করে অফিস ট্রাভেল করে, আমার শোনা কথা যদিও। তো ওই পুরোর মালিকের কথা বলছি, সে তো পৃথিবীর যে কোনো মানে গাড়ির কোম্পানি কিনে ফেলতে পারে যে কোনো দিন। এই তো ব্যাপার হচ্ছে এটা যে কোথাও না কোথাও পৃথিবীতে এমনও লোক আছে যারা চাইলে মানে ইকোনমি ক্লাস, মানে এই যে ইকোনমি ব্যাপারটা না, কোনো এটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের চয়েসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তোমার কাছে যত টাকাই আছে, তুমি এমন লোক দেখেছো যারা প্রচুর টাকার মালিক কিন্তু খুব সস্তার গাড়িতে ট্রাভেল করছে, সস্তা খাবার খাচ্ছে, খুব সাধারণ খাবার খাচ্ছে, রাইট? হ্যাঁ, এটা আমি আমার অফিসেও দেখেছি, অনেক বড় বড় অফিসার আছে যারা প্রচুর টাকা স্যালারি পায় কিন্তু টিফিনে মুড়ি খাচ্ছে, রাইট? এটা তার চয়েসের উপর ডিপেন্ড করছে, রাইট? কিন্তু আবার তুমি এরকমও লোক দেখেছো যাদের এমনি পয়সা নেই, লোন নিয়ে মটন খাচ্ছে। হ্যাঁ, সেরকম লোক আমি আমার বাড়াতেও দেখেছি, ঠিক আছে, যে পকেটে পয়সা নেই, লোন নিয়ে সেই টাকায় মটন খাচ্ছে বা সেলিব্রেট করছে, বা লোন নিয়ে বিয়ে দিচ্ছে মানুষের খুব বড় করে, মানে পৃথিবীর লোককে খাওয়াচ্ছে আর কি। তো যাক, মানে ঠিক ভুল পরে বাদ দাও, মানে মোট কথা ব্যাপারটা কি, এটা যার কাছে যেটা ঠিক মনে হয়। তো মোট কথা ইকোনমি ব্যাপারটা না, ওটা তোমার চয়েস, ওটা তোমার টেম্পোরি, রাইট? সুপ্রিম কোর্ট আমায় কি বলছে যে দেখো সৈকত, তোমার ইকোনমিক যে সিচুয়েশন আছে না, তোমার ইকোনমিক যে ব্যাকওয়ার্ডনেস আছে না, আজ থেকে 30-35 বছর আগে শাহরুখ খান গরিব ছিল, এখন ওয়ার্ল্ডের হয়তো ওয়ান অফ দি রিচেস্ট অ্যাক্টর উনি, রাইট? তাহলে কি উনার ইকোনমিক সিচুয়েশন এখন চেঞ্জ হয়ে গেছে, তাই না? আজ থেকে 5 বছর আগে রিঙ্কু সিং নামে একটা ক্রিকেটার ছিল, সে গরিব ছিল, সে কলকাতা নাইট রাইডার্স হয়ে ভালো খেলেছে, এখন ইন্ডিয়া টিমের ওয়ান অফ দি মানে খুব নাম করা প্লেয়ার, তো এখন সে বড় লোক হয়ে গেছে, রাইট? তো মোট কথা তোমার স্কিল দিয়ে, তুমি তোমার ট্যালেন্ট দিয়ে, তুমি পরিশ্রম করে, তুমি তোমার ইকোনমিক সিচুয়েশন তুমি ইনফ্যাক্ট দেখো, মানে মার্ক জুকারবার্গও একটা টাইমে গরিব ছিল, এরকম লাখো উদাহরণ তুমি পেয়ে যাবে, রাইট? আম্বানিরাও একটা টাইমে নাকি মানে ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতো, রজনীকান্ত একটা টাইমে নাকি বাস কন্ডাক্টর ছিল, এরকম লাখো উদাহরণ তুমি পেয়ে যাবে, রাইট? নরেন্দ্র মোদী একটা টাইমে চা বিক্রি করতো। তো ব্যাপার হয়েছে যে তো ইকোনমি ব্যাপারটা না, তুমি তোমার ট্যালেন্ট দিয়ে, তোমার প্যাশন দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে তুমি তোমার এই সিচুয়েশন তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু তোমার যে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস আছে না, তোমার যে সোশ্যাল স্ট্যাটাস আছে, এটা একটা পার্মানেন্ট ইন নেচার। মানে কি স্যার, মানে মোট কথা ধরো আজকে ডাজ নট ম্যাটার তুমি আজকে 100 টাকার মালিক কি 100 কোটি টাকার মালিক কি 1000 কোটি টাকার মালিক, ওই পার্টিকুলার কাজকে যদি কেউ ব্যাকওয়ার্ড ভাবে, এই 3টে লোকই ব্যাকওয়ার্ড ভাবে। আমি বললাম বুঝলাম না স্যার, ব্যাপারটা একটু ভেঙে বলেন। তো বলছে সুপ্রিম কোর্টের জাজ কি বলছে, যে দেখো ব্যাপার কি হয়েছে, আমি যদি বলি যে ডক্টরস আর পোর, বা আমি যদি বলি রাদার অল ডক্টরস আর পোর, এই কথাটা কি ঠিক? তুমি বলবেন না সব ডাক্তার গরিব, এটা হতে পারে নাকি? আচ্ছা, দেবী শেট্টির মতো ডাক্তার আছে পৃথিবীতে আর কি। আচ্ছা, আমি যদি বলি অল ডক্টরস আর রিচ, এটাও কি ঠিক? না, যারা 2 দিন আগে পাস আউট হয়েছে এমনও ডাক্তার আছে যাদের 1 মাস ধরে একটা পেশেন্ট জোটে না, রাইট? মানে পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে যারা মার্সিডিজ নিয়ে ঘুরছে, পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে যারা মারুতি অল্টো নিয়ে ঘুরছে, পৃথিবীর এমনও ডাক্তার আছে যারা বাইক নিয়ে ঘুরছে, পৃথিবীতে এমনও কোনো ডাক্তার আছে যাদের কিছুই নেই, রাইট? তো কোথাও না কোথাও এই কথাটা কেউ রিচ কেউ পোর আমি বলতে পারি না,
কিন্তু আমি যদি এই কথা বলি যে অল ডক্টরস, আমি যদি এই কথাটা কোথাও লিখে দিই যে অল ডক্টরস ট্রিটস হিউম্যান ডিজিজ, তাহলে এটা কি ঠিক হবে? হ্যাঁ, তাহলে এটা ঠিক হবে। তো তার মানে বলতে চাইছি এই যে ডক্টরস, রাইট, ডক্টরস এটা একটা ক্লাস। তো আমাকে যদি রিজার্ভেশন দিতে হয় সৈকত, একটা কথা ভালো করে বোঝা নাও। কি স্যার ব্যাপার হয়েছে, এই যে মন্ডল কমিশনকে আমি পাঠিয়েছিলাম না কি করতে, ওই যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস খুঁজে আনতে। তো মন্ডল কমিশন কি করেছিল জানো? কি করেছিল স্যার? তো মন্ডল কমিশন করেছিল, মন্ডল কমিশনকে কি খুঁজতে পাঠিয়েছিলাম স্যার? আদার ব্যাকওয়ার্ড ক্লাস খুঁজতে। তাহলে মন্ডল কমিশন কি করেছে? মন্ডল কমিশন গিয়ে আদার মানে এসসি এসটি ছাড়া আরো কারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদের খুঁজে বেরিয়েছিল, তাদের খুঁজে বের পেয়েছিল। বলছে না, মন্ডল কমিশন সেটা করেনি। সে কি তাহলে কি করেছে স্যার? মন্ডল কমিশন গিয়ে, মন্ডল কমিশন কি করতে গেছিল? ব্যাকওয়ার্ড ক্লাস খুঁজতে গেছিল তো, কিন্তু ওরা ব্যাকওয়ার্ড ক্লাস খুঁজেনি। মন্ডল মিস্টার বিপি মন্ডল কমিশন গিয়ে কি করেছিল? ওরা না ফরওয়ার্ড ক্লাস খুঁজেছিল। কেন? এটা কিরকম ব্যাপার হলো? হ্যাঁ, মন্ডল কমিশন গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস খোঁজেনি, তারা গিয়ে ফরওয়ার্ড ক্লাস খুঁজেছিল, খুঁজে বের করেছিল যে এমন কোন লোক, এমন কি টাইপের লোক আছে যারা নিজেকে বাকিদের থেকে এগিয়ে থাকা লোক মনে করে। আচ্ছা, এটা কারা? বলছে এই যে যাদের তোমরা এখন ওই আপার কাস্টের লোক বলো না, এই ব্রাহ্মণ টাহ্মণ যারা হয় বা কিছু একটা ব্যাপার আর কি, তো ওই লোকগুলো নিজেকে ফরওয়ার্ড ক্লাস মনে করে। এবং এই ফরওয়ার্ড ক্লাসকে মন্ডল কমিশন জিজ্ঞেস করেছে যে তোমরা কাদের মনে করো ব্যাকওয়ার্ড, মানে তোমরা কাদের থেকে ফরওয়ার্ড মনে করো নিজেকে, যে তোমরা কি মনে করো যে কারা তোমার থেকে অনেক নিচু হয়, ছোট হয়, কারা তোমাদের থেকে পিছিয়ে, যাদের থেকে তোমরা নিজেকে অনেক এগিয়ে মনে করো। এবার ফরওয়ার্ড ক্লাস ঠিক যাদের যাদের নাম দিয়েছিল মন্ডল কমিশন ঠিক তাদেরই বলেছে ব্যাকওয়ার্ড ক্লাস। আবার রিপিট করছি, মন্ডল কমিশন গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস খোঁজেনি, তারা গিয়ে ফরওয়ার্ড ক্লাস খুঁজেছিল। এবং ফরওয়ার্ড ক্লাসকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা তো নিজেকে খুব ফরওয়ার্ড মনে করো না ভাই? হ্যাঁ, আমরা অনেক ওদের থেকে অনেক এগিয়ে, ওরা আমাদের থেকে অনেক নিচু, অনেক ছোট, ওদের সাথে আমি একসাথে চলাফেরা করতে পারি না, ওদের থেকে আমরা অনেক শিক্ষিত, অনেক এগিয়ে সবকিছু দিক থেকে, সামাজিক ভাবে ওদের থেকে আমাদের স্ট্যাটাস অনেক বেশি। আচ্ছা, তো মন্ডল কমিশন তখন জিজ্ঞেস করেছে, আচ্ছা এই যে তুমি বারবার ওদের বলছো আর ওদের বলে ছোট করছো, এই ওদের বলতে তুমি ঠিক কাকে কাকে বোঝাতে চাইছো? এবং ওই টাইমে ফরওয়ার্ড ক্লাস যাদেরকে নাম নিয়েছিল যে কাদের ফরওয়ার্ড ক্লাস ব্যাকওয়ার্ড মনে করে, তারাই হচ্ছে আমাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তো ডাজ নট ম্যাটার আজকে একটা এই কাস্টের লোক আজকে 50 টাকা দিনে কামা কি 500 টাকা দিনে কামা কি 5000 টাকা দিনে কামা কি 5 কোটি টাকা দিনে কামা, এই পার্টিকুলার কাস্টের লোককে ফরওয়ার্ড ক্লাস যতই বড় কিছু হয়ে যাক এদেরকে ব্যাকওয়ার্ডই মনে করবে। ইন আদার ওয়ার্ডস এটা একটা পার্মানেন্ট ইন নেচার। তো সেই জন্য সৈকত আমরা কি দেব না, আমরা দেব মেইনলি আমাদের রিজার্ভেশন পলিসি হবে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেসের উপর, নট ইন ইকোনমিক ব্যাকওয়ার্ডনেসের উপর, রাইট? তো কোথাও না কোথাও একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এবং দেখো এবার কিন্তু এরপরে যেটা হয় সেটা কোথাও না কোথাও আমারও ঠিক লাগে না, কি যে ধরো কি বলতো কোথাও না কোথাও ভোট ব্যাংক পলিটিক্স, তো এটা ইন্ডিয়ার খুব মানে প্রথম থেকে অনেক বড় সমস্যা রয়ে গেছে। তো ব্যাপারটা কি হয়েছে, এরপরে আমরা করি 77th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995। ইন্দিরা সাহানি কেসের জাজমেন্ট মনে আছে তো? কি বলা হয়েছিল যে 3টে কন্ডিশন দেওয়া ছিল, কি তোমরা সিলিং টাচ করবে না, 50% যেন রিজার্ভেশন ক্রস না করে যায়। সেকেন্ড কি ছিল যে তুমি শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউশনের জন্য থাকবে। এবং থার্ড কি ছিল যে এই যে রিজার্ভেশন আছে তুমি শুধুমাত্র ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের জন্য দিতে পারো, এরপরে প্রমোশন কিন্তু প্রত্যেকের নিজের যোগ্যতাতেই হবে, রাইট? তো এরপরে কি হয়, কোথাও না কোথাও পৃথিবীর বেশি লোকের ভোট পাওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট বা পার্লামেন্ট কি করেছে দেখো আর কি, 77 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1995 এখানে আর্টিকেল 16 সাব ক্লজ 4 এ অ্যাড করা হয়। এখানে বলা হয় যে রিজার্ভেশন ফর প্রমোশন অলসো, আমি শুধুমাত্র ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্টেই রিজার্ভেশন দেবো না, এরপরে প্রমোশনের ক্ষেত্রেও আমি রিজার্ভেশন প্রোভাইড করবো, রাইট?
ওকে, এরপরে এখানেও ছেড়ে থাকেনি, ঠিক আছে, ওই যে সেই ট্রেনে বিক্রি হয় দেখেছো, যে 10 টাকায় 6টা প্রোডাক্ট বা 20 টাকায় 6টা প্রোডাক্ট, একটা করে প্রোডাক্ট বের করে, এবং যে হকার দাদা বলে যে এখনো শেষ হয়নি। এরপরে পার্লামেন্ট কি করে দেখো, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000, এখানে আর্টিকেল 16 সাবক্লজ 4 বি অ্যাড করা হয়। এখানে বলা হয় যে এই যে রিজার্ভেশন, আমি শুধুমাত্র একটা হয়, মানে অনেকে তোমরা জানো ব্যাকলগ, ভ্যাকান্সি কাকে বলা জানো? ব্যাকলগ মানে সাপোজ ধরো কোনো একটা, এই যে ধরো এই দেখো রেলওয়ে এনটিপিসি এর পরীক্ষা হবে, ঠিক আছে, কত 8,000 মতো ভ্যাকান্সি আছে, আমি ধরে নিচ্ছি, দেখো তোমাদের বোঝানোর জন্য, ধরো 100টা ভ্যাকান্সি আছে কোনো একটা জবের এক্সামে, ঠিক আছে, সেখানে এটা তো জরুরি নয় যে প্রত্যেক বছর মানে ফিল আপ হয়ে যেতে পারে, আর কি নাও ফিল আপ হতে পারে, ঠিক। এবার বলবো ইন্ডিয়ার মতো জায়গায় চাকরির ভ্যাকান্সি ফিল আপ হয় না, মানে আমি দেখো, মানে আমি যেটা রুল বা যেটা ল সেটা বলছি আর কি। সাপোজ ধরো না কোনো একটা চাকরির ভ্যাকান্সিতে 100টার মধ্যে 80টা ফিল আপ হয়েছে, মানে ধরো এই যে 2025-এর যে নোটিফিকেশন আছে তাতে 100টার মধ্যে 80টা ভ্যাকান্সি ফিল আপ হয়েছে, 20টা খালি রয়ে গেছে। এই যে 20টা খালি রয়ে গেছে, এটাকে আমি কি বলবো, ব্যাকলগ ভ্যাকান্সি, ঠিক আছে। এটা কি হবে, পরের বছর ধরে নাও যে পরের বছর আরো 100টা ভ্যাকান্সি ছাড়ছে 2026-এ, ঠিক আছে, 2026-এ। তো এবার পরের বছর 100টা ভ্যাকান্সি তো আরো খালি হয়েছে, আর কিন্তু আগের বছর থেকে 20টা অলরেডি খালি ছিল, তার মানে পরের বছর টোটাল ভ্যাকান্সি কত, 120। তো এই যে 81st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2000-এ বোঝা গেছে ব্যাকলগ ভ্যাকান্সি কি, মানে আগের বছর যে ভ্যাকান্সিটা খালি ছিল সেটা পরের বছর অ্যাড করাকে বলা হয় ব্যাকলগ ভ্যাকান্সি। তো আর্টিকেল 16 সাবক্লজ বি অ্যাড করে কি বলা হয়, যে ওই যে আপনি 50% সিলিং বলেছিলেন না, সেটা শুধুমাত্র ওই যে এই বছরের ভ্যাকান্সির ক্ষেত্রেই, এই 50% সিলিং নট অ্যাপ্লিকেবল ফর ব্যাকলগ ভ্যাকান্সিস। মানে কি, এই যদি মানে ধর আগের বছরের 20টা ভ্যাকান্সি খালি ছিল, এই বছর আরো নতুন 100টা ভ্যাকান্সি, ঠিক আছে, সুপ্রিম কোর্ট 50% সিলিং দিয়েছে, তো লজিক্যালি সিলিং কত হচ্ছে, 60 জনের বেশি তুমি রিজার্ভেশন নিতে পারবে না। কিন্তু পার্লামেন্ট 81st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে আর্টিকেল 16 সাবক্লজ 4 বি অ্যাড করে কি বলছে, যে আমরা তার মানে এবার কি করতে পারবো, ওই যে 20টা ব্যাকলগ ভ্যাকান্সি, ওটার জন্য ওই 50% সিলিং এর রুল অ্যাড হবে না। মানে সিলিং ছিল 50%, এই বছরের ভ্যাকান্সি কত, 100, তার মধ্যে 50টা আমি রিজার্ভেশন নিতে পারবো, এবং আগের বছরে যে ব্যাকলগ 20টাই আমি রিজার্ভেশনের মাধ্যমে ঢোকাতে পারবো, অর্থাৎ 70 জন ক্যান্ডিডেটকে আমি রিজার্ভেশনের মাধ্যমে জব দিতে পারবো, রাইট। এখনো শেষ হয়নি, এবার দেখো 2005, রাইট, 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005, এখানে আর্টিকেল 15 সাবক্লজ 5 অ্যাড করা হয়। ওই যে ইন্দিরা সাহানি কেসের জাজমেন্ট দিয়েছিল না, যে কোথাও না কোথাও বলেছিল যে রিজার্ভেশন অনলি ফর গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তো এখানে বলা হয় রিজার্ভেশন অলসো ফর প্রাইভেট, গভর্নমেন্ট এইডেড, গভর্নমেন্ট unaided, educational institutions, মানে কোথাও না কোথাও প্রাইভেট স্কুল কলেজেও তুমি রিজার্ভেশন মানে দেওয়া যেতে পারে, ঠিক আছে, তো কোথাও না কোথাও এগুলো শোনা ধরো টিএফডব্লিউ এইসব ব্যাপার আর কি, তো এগুলো তুমি করতে পারো। তো বুঝতেই পারছো যে কোথাও না কোথাও ইন্দিরা সাহানি কেসের পুরো জাজমেন্টকেই পার্লামেন্ট বাইপাস করে দিয়েছে, রাইট। তো এই প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ করা হয়, এরপরে কোথায় চ্যালেঞ্জ করা হয়, কি এম নাগরাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসে চ্যালেঞ্জ করা হয়।
কিন্তু এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যে এই ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। বলছি কেন স্যার কথা বলবেন না এবার? তো বলছে যে এই যে রিজার্ভেশন কোথাও না কোথাও এটা আমাদের ফাউন্ডিং ফাদার পার্লামেন্টকেই পাওয়ার দিয়ে গেছে, তো এইসব ব্যাপারে পার্লামেন্টই ডিসিশন নিক। এখনো পর্যন্ত আমরা কথা বলবো না। এখনো পর্যন্ত যে স্যার আপনাদেরই জাজমেন্ট, ইন্দিরা সাহানি কেসের জাজমেন্ট পুরোপুরি বাইপাস করে দিয়েছে। বলছে ঠিক আছে, বাইপাস করেছে ঠিক আছে, কিন্তু এটা এখন পর্যন্ত ইজ নট টাচিং বেসিক স্ট্রাকচার। কি বলছে, কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার আছে এই অ্যামেন্ডমেন্ট গুলো সেটাকে টাচ করেনি, ওই জন্য এবার আমরা কোনো নাক গলাবো না। কিন্তু স্যার এটা তো বলে দেন যে এই যে রিজার্ভেশন অনন্তকাল ধরে তো চলতে পারে না। আমরা কোথাও না কোথাও আপনি কি এই যে লাস্ট 4-5টা ভিডিওতে আমরা কি দেখছি, বা পৃথিবীতে যতটুকু আমি বই পড়েছি আমি কি দেখেছি, রিজার্ভেশনের উদ্দেশ্য কি? ইকুয়ালিটি অ্যাচিভ করা। আমরা কি দিয়ে আমরা ইকুইটি প্রোভাইড করব টু অ্যাচিভ ইকুয়ালিটি। তো কোথাও না কোথাও ইকুইটি প্রোভাইড করছে টু অ্যাচিভ ইকুয়ালিটি। তো কোনো একটা দিন আসবে যেদিন আমরা ইকুয়ালিটি অ্যাচিভ করে ফেলবো, তো সেই দিন আর রিজার্ভেশন দরকার পড়বে না। আর যদি বলেন যে না কোনোদিনই হবে না, তার মানে আমরা ভুল পথে চলছি, যে জিনিসটা অ্যাচিভ করতে চাই সেটাই কোনোদিন অ্যাচিভ হবে না, রাইট? তো আমার বক্তব্য কি, যে কোনো তো একটা দিন আসবে যেদিন আমরা রিজার্ভেশনের মাধ্যমে কাউকে আমি যে অ্যাডভান্টেজ দিচ্ছি বা কিছু প্রিভিলেজ দিচ্ছি, এটা আমরা একদিন অ্যাচিভ করে ফেলবো। এমন একটা দিন আসবে যেদিন রিজার্ভেশন দরকার পড়বে না, যেদিন আমরা সবাই সমান হবো, রাইট? তো ওটা কবে হবে? তো সুপ্রিম কোর্ট এটা বলছে যে আনটিল দে অ্যাচিভ কি সাফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন। কতদিন পর্যন্ত রিজার্ভেশন চলবে? যতদিন পর্যন্ত এই যে এসসি, এসটি এন্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসরা সাফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন পেয়ে না যায়। আচ্ছা সেটা বুঝলাম। আচ্ছা সাফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন যেদিন আমি পেয়ে যাবো সেদিন রিজার্ভেশন বন্ধ করে দেবো। আচ্ছা স্যার তাহলে কি কোন ঘটনাটা ঘটলে আমি বুঝবো যে তারা মানে এসসি, এসটি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা নাকি আমার ব্রাদার্স এন্ড সিস্টার, তারা এই সাফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন অ্যাচিভ করে ফেলেছে? বলছি এটা ডিসাইড করবে পার্লামেন্ট, এটা আমরা ডিসাইড করবো না। এবার আমরা তাহলে অপেক্ষায় থাকো যে কোনোদিন কোনো একটা পার্লামেন্ট, কোনো একটা গভর্নমেন্ট বা কেউ আসবে যেদিন তাদের মনে হবে যে হ্যাঁ এসসি, এসটি এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের সাফিসিয়েন্ট রিপ্রেজেন্টেশন অ্যাচিভ হয়ে গেছে, এবং কোথাও না কোথাও আমরা আজকে থেকে ইন্ডিয়া সেই অবস্থায় চলে এসেছে যে ইন্ডিয়াতে আমরা ইকুয়ালিটি অ্যাচিভ করে ফেলেছি। এবং কোনো গভর্নমেন্ট কোনোদিন আসুক যারা ভোট ব্যাংক রাজনীতির থেকে দেশের গ্রোথকে বেশি মানে প্রায়োরিটি দেয়, তো সেই দিন আমাদের রিজার্ভেশন বন্ধ হয়ে যাবে আর কি। তো এটা ছিল অল অ্যাবাউট রিজার্ভেশন। এবং তোমাদের একটা কোশ্চেন আসবে যে তোমাদের জিজ্ঞেস করা হবে যে কি এমন কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে ইকুয়ালিটি ইজ পার্ট অফ দি বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং যেহেতু রিজার্ভেশন আমাদের ইকুয়ালিটি অ্যাচিভ করতে সাহায্য করছে, ওই জন্য রিজার্ভেশন কোনোদিনই আনকনস্টিটিউশনাল হতে পারে না। কি বলছি, যে এমন কোন কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে ইকুয়ালিটি ইজ পার্ট অফ দি বেসিক স্ট্রাকচার এবং রিজার্ভেশন আমাদের ইকুয়ালিটি প্রমোট করতে হেল্প করছে। এটা তোমাদের আনসার হবে ইন্দিরা সাহানি কেসে বলেছিল, ঠিক আছে? তো এটা ছিল অল অ্যাবাউট আর্টিকেল 15, 16 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এন্ড অল অ্যাবাউট রিজার্ভেশন ইস্যু। তো এরপরে পৃথিবীর কোনো পরীক্ষায় তোমাদের রিজার্ভেশন নিয়ে কোনো কোশ্চেন আসলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।